স্বাগত আন্তর্জাতিক সংবাদের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজায় আরো 5 জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। এরপর জানাবো অলিম্পিকে ফরাসি গণহত্যার অভিনব প্রতিবাদ আলজেরিয়ার। আরও জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস। এরপর জানিয়ে দিব পুনর্নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে মন্তব্য ট্রাম্পের। আর সর্বশেষ জানাবো বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত হলেন। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গাজায় আরো 5 জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। গাজা উপত্যকা থেকে আরো 5 জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বুধবার হামাসের একটি সুড়ঙ্গ থেকে জিম্মিদের মৃতদেহ উদ্ধার করেছে আইডিএফ। উদ্ধার করা মৃতদেহের মধ্যে একজন স্কুল শিক্ষিকা এবং বাকিরা দেশটির সামরিক বাহিনীর সদস্য। যেসব জিম্মিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন শিক্ষিকা মায়া গোরেন, সার্জেন্ট মেজর রাবিদ আরিয়ান কার্টেজ, মাস্টার সার্জেন্ট ওরেন গোল্ডি, স্টাফ সার্জেন্ট টোমার আমিমাস এবং সার্জেন্ট কিরিল ব্রডকিস। এদিকে অলিম্পিকে ফরাসি গণহত্যার অভিনব প্রতিবাদ আলজেরিয়ার। বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনে উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিকের। প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মূল ভেন্যুর বাইরে নদীতে আয়োজিত হয় অনুষ্ঠান, যেখানে ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছে আলজেরিয়ান অ্যাথলেটরা। আফ্রিকান অ্যাথলেটদের বোর্ড ভাগাভাগি করে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানি থেকে 2024 অলিম্পিকে অংশ নেওয়া প্রতিনিধিরা। সেই বোর্ড থেকেই গোলাপ ছুড়ে মারা হয় ফ্রান্সের সিন নদীতে। 132 বছর ফরাসি শাসনের অধীনে ছিল আলজেরিয়া। পরবর্তীতে 1962 সালে স্বাধীনতা লাভ করে তারা। স্বাধীনতা লাভের ঠিক আগে 1961 সালে 17 অক্টোবর প্যারিসে ঘটে ভয়াবহ গণহত্যা। সেদিন সিন নদীতে আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করে উপনিবেশিক ফ্রান্স শাসকরা। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী আলজেরিয়ার মুসলিম কর্মী ও আলজেরিয়ান ফরাসি মুসলিমদের টার্গেট করে যে কারফিউ চালু হয়েছিল সেটার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভ কমপক্ষে 120 জন আলজেরিয়ানের মৃত্যু হয়েছিল। এছাড়া গ্রেফতার করা হয়েছিল 12,000-এর বেশি বিক্ষোভকারীকে। অনেক বিক্ষোভকারীকে আহত ও হত্যা করে সিন নদীর ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়। এই গণহত্যায় 3 শতাধিক মানুষকে হত্যা করা হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সেই ঘটনার বিষয়ে ফরাসি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সাম্প্রতিক সময়ে সেটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেও উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদান বা প্রদর্শন ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে যতক্ষণ তা হবে শান্তিপূর্ণভাবে। আলজেরিয়ান অলিম্পিক দল শান্তিপূর্ণভাবেই সম্মান জানান তাদের শহীদদের। আলজেরিয়ান অলিম্পিক কমিটি বিষয়টি নিয়ে বলে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধি ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল। সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুন। এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস। ডনবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং ডজনের বেশি ট্যাঙ্ক ও সাজোয়া যান ছিল। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর সেনারা হামলায় স্বল্প পাল্লার একটি ইস্কান্দার এম ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ধ্বংস হওয়া গোপন অস্ত্রাগারটি ডনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ডনবাসের ক্রোমাতস্কে অবস্থিত ওই অস্ত্রাগারে ইউক্রেনের 56তম মোটর চালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদ সংরক্ষণ করা হতো। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রুশ আমলে তৈরি গ্র্যাড লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় 10টি আর্মব্যান্ড কম্বাট ভেহিকেল। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি রেলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পাশেই একটি বিশাল আকারের ভবন অবস্থিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া অনেকটা নিয়মিতভাবেই ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এই ক্ষেপণাস্ত্র 700 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং হাইপারসোনিক গতিতে এটি 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে পুনর্নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে এমন মন্তব্যই করল ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন। গাজা যুদ্ধে দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের ফ্লোরিডা রিসোর্টে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর চালানো ইসরায়েলের অপরাধযোগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেওয়া কমলা হ্যারিসের বক্তব্যকে অসম্মানজনক বলেও অভিহিত করেছেন ট্রাম্প। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে জ্বলছে গাজা। এরই মধ্যে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরও চড়া করে ট্রাম্প বলেন, আমরা যদি জিতি এটা খুব সহজ ব্যাপার হবে, সব ঠিকঠাক কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। আর যদি আমরা হেরে যাই তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধে বেঁধে যেতে পারে। এদিকে বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত। বিমানবন্দরের এক যাত্রীকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে এই ঘটনা ঘটে, যার ভিডিও ওই রাতেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় মঙ্গলবার ম্যানচেস্টার বিমানবন্দরের টার্মিনাল 2-এ মাটিতে শুয়ে পড়া এক ব্যক্তির দিকে ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মকর্তা এগিয়ে যান। এরপর তার মাথায় দুবার লাথি মারেন। তবে কোন কারণে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হন ও যাত্রীকে আক্রমণ করেন তা স্পষ্ট হয়নি। এদিকে ভিডিও ভাইরালের পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ঘটনার 3 দিনের মাথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জিএমপি এই তথ্য নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি জিএমপি। ভুক্তভোগীর নাম ওমর মিনহাজ জানা গেছে। বিবিসি জানিয়েছে, ওমর মিনহাজ নামের ওই যাত্রী যুক্তরাজ্যের লিডস শহর থেকে পরিবারের সঙ্গে ম্যানচেস্টারে যাচ্ছিলেন। টার্মিনালে পুলিশ কর্মকর্তারা তার দিকে এগিয়ে এলে কোনো একটি বিষয় নিয়ে সেখানে হাতাহাতি শুরু হয়। এরপর তাকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার পরদিন বুধবার রাতে ইংল্যান্ডের রসডেল থানার সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের তথ্য নিশ্চিত করে তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহাম। ম্যানচেস্টার বিমানবন্দরের ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, জনগণের উদ্বেগ আমরা পুরোপুরি বুঝতে পারছি। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, এই ঘটনায় ব্যাপক ক্ষোভ আমি বুঝতে পারছি। পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।